আজকে একটা এমন বিষয়ে কথা বলবো যে ব্যাপারে সচরাচর এখনো পর্যন্ত এখানে কোনো রকম এপিসোড করা হয়নি। আচ্ছা, আপনাকে কেউ যদি বলে যে কোনো এক দেশের যে বিচারপতি হওয়ার জন্য যে প্রার্থী আর কি, অর্থাৎ বিচারপতি হবার জন্য যারা বিচারপতি হতে চান তারা কিন্তু ভোটে লড়ছেন এবং সোজাসুজি রাজনৈতিক দলের যে নাম নিয়ে লড়ছেন, তাহলে শুনতে কেমন লাগবে বা শুনেছেন? যদি বলা হয় যে একটা দেশে 51টা সুপ্রিম কোর্ট আছে, কেমন লাগছে শুনতে? আবার আমাদের দেশে যেরকম হাইকোর্ট আছে, যদি শোনেন যে কোনো একটা রাজ্যে এরকম হাইকোর্টের সংখ্যা একাধিক 2, 3, 4, 5, যা যেমন যেরকম প্রয়োজন সেরকম, হয়তো ভাবছেন যে হেয়ালি করছি, কিন্তু ব্যাপারটা মোটেই হেয়ালি নয়। দেশটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা যাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগের যে মানে যাকে বলে যে ক্রমবিবর্তন, সেটা যদি কেউ ভালো করে লক্ষ্য করে তাহলে দেখা যাবে যে ভারতের সঙ্গে তার যেমন বেশ কিছু মিল রয়েছে, তেমনি রয়েছে বেশ কিছু অমিল। এই মিল এবং অমিল এই দুটো ব্যাপারে আলোচনার জন্য আজকের এই এপিসোড। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমেরিকাতে কিন্তু দুটো বিচার ব্যবস্থা প্যারালাল চলে। এই জন্য ইংরেজিতে নাম দেওয়া হচ্ছে ডুয়াল জুডিশিয়ারি, অর্থাৎ কিনা যুগ্ম বিচার বিভাগ। আর ভারতে সেটাকে বলে ইউনিটারি বা ইন্টিগ্রেটেড। তো ভারতের সঙ্গে আমেরিকার এই ব্যাপারে পার্থক্য কোথায়? আজকে ধরুন ভারতের প্রত্যন্ত গ্রামে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে কোনো একজন অভিযোগকারী আদালতে এলেন তার অভিযোগ নিয়ে। সেই অভিযোগ সব থেকে যে নিচের যে কোর্ট, অর্থাৎ কিনা মুন্সেফ কোর্টে হয়তো তিনি একটি অভিযোগ দায়ের করলেন। তারপরে মুন্সেফ থেকে গেল ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট, সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সেটা সোজা চলে গেল, যদি তার ক্ষমতায় থাকে বা তাকে যদি কেউ সাহায্য করে তার সেটা চলে যাবে সুপ্রিম কোর্টে। তাই এইটা হচ্ছে ইন্টিগ্রেটেড মেথড, অর্থাৎ কোনো একটা যে কোনো মামলারই শেষ নিষ্পত্তি যদি মামলাকারীরা বা যারা 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 মামলায় যারা জড়িত রয়েছেন তারা যদি যেতে পারেন, তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আমেরিকাতে কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। এখানে যে ডুয়াল জুডিশিয়ারি, এখানে ডুয়াল জুডিশিয়ারিতে বলছে যে দু ধরনের আইন আছে আমেরিকাতে। একটা হচ্ছে স্টেট ল, অর্থাৎ কিনা স্টেটে ফেডারেল সিস্টেমে স্টেটকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতা অনুযায়ী তারা তাদের নিজস্ব জুরিসডিকশনের মধ্যে আইন প্রণয়ন করেছেন এবং সেই আইন সংক্রান্ত যদি কোনো রকম ডিসপিউট থেকে থাকে তাহলে সেটা স্টেট জুডিশিয়ারির মধ্যে পড়ে। কিন্তু যদি দেখা যায় যে এমন কোনো একটা বিষয়ে মামলা হচ্ছে যে মামলাটা ফেডারেল, অর্থাৎ জাতীয় স্তরের কোনো আইন সেইটার ভায়োলেশন হয়েছে, তাহলে সেটা যাবে ফেডারেল জুডিশিয়ারিতে। অর্থাৎ কেন এখানে দুটো ভাগ হয়ে গেল। এই দুটো ভাগ কিভাবে প্যারালাল রান করে সেটাই কিন্তু আজকে আলোচনা করব, এবং যে আলোচ্য সূচি আছে সেটাও আপনাকে বলে দিচ্ছি। দেখুন, এই যে দুটো বললাম না, ফেডারেল জুডিশিয়ারি এবং স্টেট জুডিশিয়ারি, তো দুটোকে একসঙ্গে একই এপিসোডে আলোচনা করাটার অসুবিধা আছে, প্রচণ্ড লেংদি হয়ে যাবে। সেই জন্য আজকে যে প্রথম অংশে আলোচনা করতে চাই স্টেট জুডিশিয়ারি। তাতে কি আলোচনা করব? এই দেখুন, ডুয়াল জুডিশিয়ারি অর্থটা কি, স্টেট জুডিশিয়াল হায়ারার্কি, অর্থাৎ কিনা কোন কোর্টের পর কোন কোর্ট,
তারপরে কাউন্টি ভার্সাস ডিস্ট্রিক্ট কোর্ট ব্যাখ্যা করব, অ্যাপেলেট স্ট্রাকচার, স্টেট সুপ্রিম কোর্ট, রিক্রুটমেন্ট সিস্টেম, মিসৌরি প্ল্যান, elections and tenure, judicial career structure, India versus US comparison, jurisdiction split between state and federal courts. তা এইগুলো আলোচনা করব। তার মধ্যে ডুয়াল জুডিশিয়ারির যে ব্যাপারটা, সেটার প্রাথমিক কথা তো বলেই দিয়েছি, যে জাতীয় পর্যায়ের যে আইন, সেই আইনে যেমন ইন্টারস্টেট বিরোধ, অভিবাসন সংক্রান্ত ব্যাপার, সিকিউরিটি বা যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, এই সমস্ত ব্যাপার হচ্ছে জাতীয় স্তরের ব্যাপার। বা তার সঙ্গে কারেন্সি বা ফরেন রিলেশনস, অর্থাৎ জাতীয় পর্যায়ে সরকারের যে যে ব্যাপারে একচ্ছত্র ক্ষমতা, সেই সমস্ত ব্যাপারে ফেডারেল ল, সেইটার যখন ভায়োলেশন বা সেইটার রিলেটেড কোনো মামলা হয়, তখন সেটা গেল ফেডারেল জুডিশিয়ারিতে। আর স্টেট জুডিশিয়ারিতে কী কী আছে, সেটা এবারে আপনাকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। স্টেট জুডিশিয়ারিতে আছে এই যে ফ্যামিলি ম্যাটার্স, প্রপার্টি ম্যাটার্স, ডিভোর্স ম্যাটার্স, অভব্য আচরণ, অন্যায় বা সহিংস কোনো মানে ভায়োলেন্সের ব্যাপার, বা আরও অন্যান্য যে সমস্ত ব্যাপার, এইগুলো কিন্তু হচ্ছে স্টেট জুডিশিয়ারির অন্তর্গত। এবং এই যে স্টেট জুডিশিয়ারি, এই স্টেট জুডিশিয়ারির মধ্যে কিন্তু তিনটে লেয়ার আছে। একটা যেটা হচ্ছে আমাদের এখানে যেমন বলে ডিস্ট্রিক্ট কোর্ট বা সেশন কোর্ট বা মুন্সিপ কোর্ট, তারপরে রয়েছে ইন্টারমিডিয়েট কোর্ট, অর্থাৎ এখানে অ্যাপিল, যেটা হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু হাই কোর্ট। তারপরে কিন্তু স্টেটে রয়েছে একটা সুপ্রিম, সেইটার কথাই বলা হচ্ছে। অর্থাৎ কিনা 50টা, আমেরিকাতে 50টা প্রদেশ আছে, অর্থাৎ 50টা সুপ্রিম কোর্ট। ইচ স্টেট হ্যাজ এ সুপ্রিম কোর্ট। তো সেই জন্যই প্রথমেই বলেছিলাম যে 51টা কী করে হলো, ফেডারেল সুপ্রিম কোর্ট একটা, আর 50টা স্টেটের জন্য 50টা সুপ্রিম কোর্ট হলো, 50 আর 1-এ 51, এই জন্য 51টার কথা বলেছিলাম। তো এই যে স্টেট জুডিশিয়ারি, এর স্ট্রাকচারটা কি, সেটা প্রথমেই বললাম যে সুপ্রিম কোর্ট, তার নিচে ইন্টারমিডিয়েট, তার নিচে হচ্ছে ট্রায়াল কোর্ট, কাউন্টি কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট। এইবারে ব্যাপারটা হচ্ছে এখানে একটা মানে ব্যাখ্যা করতে হবে যে কাউন্টি কোর্ট মানে কি। আমাদের যেমন জেলা বা মহকুমা এ সমস্ত আছে, ওখানেও সেরকম হচ্ছে কাউন্টি। তাহলে কাউন্টির সঙ্গে যদি আমাদের জেলার যদি তুলনা করা হয়, তাহলে ডিস্ট্রিক্ট কোর্টের সঙ্গে কার তুলনা করব? ডিস্ট্রিক্ট কোর্টের সঙ্গে তুলনা করব কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে যে শুনছি পুলিশ ডিস্ট্রিক্ট, স্কুল ডিস্ট্রিক্ট, অর্থাৎ কিনা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ডিপার্টমেন্ট ওই যে জিওগ্রাফিক স্টেটের যে জায়গাটাকে কিন্তু একটা জিওগ্রাফিক একটা ভাগাভাগি করে নিয়েছে। দ্যাট ইজ নট অ্যাডমিনিস্ট্রেটিভ, কিন্তু ওই ডিপার্টমেন্টের জন্য ওইটাই হচ্ছে ভাগাভাগি। যেমন পুলিশ ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গে অনেকগুলো পুলিশ ডিস্ট্রিক্ট আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে জেলা সংখ্যা সেটা কিন্তু সেই 23টা। অতএব সেই 23টা জেলাকে যদি কাউন্টি ধরি, পুলিশ ডিস্ট্রিক্ট হয়তো সংখ্যায় একটু বেশি বা কম হবে, সেটা যাই হোক, এইটা হচ্ছে কনসেপ্ট। এই যে কাউন্টি যে কোর্ট, এটা হচ্ছে লোয়েস্ট কোর্ট। এই লোয়েস্ট কোর্টে কিন্তু হালকা যে অপরাধ, সেইগুলো বিচার বিবেচনা করা হয়। অর্থাৎ কিনা যে ছোটোখাটো যে চুরি চামারি, ট্রাফিক রুল ভঙ্গ, ফ্যামিলি ম্যাটার্স,
এই যে ডাইভোর্স ম্যাটার্স, এইগুলো হচ্ছে কিন্তু কাউন্টি ম্যাটারে। কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে কি হবে, যেখানে গুরুতর অপরাধ হয়, সংগঠিত অপরাধ হয়, সেইগুলোতেই কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের আওতায় আসে। কিন্তু এরা যে স্ট্যাটাসে কেউ কারো ওপরে নিচে তা নয়, কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কোর্ট এর সাইজ বা ব্যাপ্তি সেটা কিন্তু কাউন্টি কোর্টের থেকে অনেকটাই বেশি। তো এইটা হচ্ছে পার্থক্য। যেমন কেউ একজন তার গাড়ি চুরি করে নিয়ে গেছে, এটাকে কোথায় ফেলবেন? কাউন্টি কোর্টে। কিন্তু সংগঠিতভাবে ব্যাংক রবারি হচ্ছে, তারপর সে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে গেছে, ইন্টারস্টেট নয়, তখন কিন্তু হবে যে ব্যাংক রবারি, সেটা কিন্তু হয়ে যাবে ডিস্ট্রিক্ট কোর্ট। এখন জিজ্ঞাসা করবেন যে জিওগ্রাফিক যে সীমানা অনুযায়ী তো কাউন্টিগুলোকে তো ভাগ করা হয়েছে, ডিস্ট্রিক্টগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে? যেমন জুডিশিয়াল ডিস্ট্রিক্ট, যেমন কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, যেমন স্কুল ডিস্ট্রিক্ট, যেমন পুলিশ ডিস্ট্রিক্ট, যেমন ট্যাক্স ডিস্ট্রিক্ট, এরকমভাবে কিন্তু এগুলোকে ভাগ করা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় কাউন্টি আর ডিস্ট্রিক্ট কোর্টের জুরিসডিকশন কি একই? না, জিওগ্রাফিক জুরিসডিকশন কিন্তু একটার থেকে একটা অনেকটাই আলাদা। প্রশ্ন উঠবে যে কাউন্টি যে কোর্ট সেখানে কতজন বিচারপতি থাকেন আর ডিস্ট্রিক্ট কোর্টে কতজন বিচারপতি থাকেন? অতি অবশ্যই ডিস্ট্রিক্ট কোর্টে বিচারপতির সংখ্যা কাউন্টি কোর্টে বিচারপতির সংখ্যার থেকে অনেক বেশি। এ স্মল কাউন্টি কোর্ট মে হ্যাভ 1 to 2 জাজেস, একজন থেকে দুজন জাজ থাকতে পারে। একটা লার্জ আরবান কাউন্টিতে আরও বেশি থাকতে পারে। কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে থাকে তার থেকে অনেক বেশি, কারণ তারা অনেক বড় বড় ম্যাটার ডিল করে। ক্রিমিনাল ডিভিশন আছে ডিস্ট্রিক্ট কোর্টে, যে জাজেরা তারা নিজেদের মধ্যে কিভাবে কেসগুলো শোনেন সেটা অনেকটা এখানকার হাইকোর্টের মতোই ব্যাপার। সেটা হচ্ছে যে প্রথমে কেস একজন কেউ ফাইল করে, ফাইল করার পরে কম্পিউটার সিস্টেমে ক্লার্ক সেটাকে ফেলে দেবে, ফেলে দেওয়ার পর সেই সিস্টেম যাকে যে কেসটা দেবার দিয়ে দেবে, অথবা বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই কোর্টের যে প্রধান বিচারপতি তিনি নিজে কেসটাকে অ্যালট করবেন। ছোট কোর্টে একই বিচারপতি কিন্তু বিভিন্ন ধরনের মামলা শোনেন। ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু একটা স্পেশালাইজেশন হয়ে যায়, যিনি ক্রিমিনাল শুনছেন তিনি ক্রিমিনাল শুনবেন, যিনি ট্যাক্স ম্যাটার শুনছেন তিনি ট্যাক্স শুনবেন, এরকম। এবং এরকম যে একটা চালু অভ্যেস থেকে মানে কোনো কোনো জাজ মার্কড হয়ে যান তিনি কোন কোন ব্যাপারে স্পেশালিস্ট, সেই অনুযায়ী কিন্তু তার কাছে কেসগুলো চলে যায়। এবং স্পেশাল কেস যেগুলো হয়তো আরও অন্যান্য জায়গাতে খুব বেশি করে আলোচনা হচ্ছে, সেখানে হয়তো প্রধান বিচারপতি, দি চিফ জাজ অফ দ্য ডিস্ট্রিক্ট, তিনি হয়তো নিজেই ঠিক করলেন যে এই কেসটা এনারা শুনবেন। তারপরে ব্যাপারটা হচ্ছে যে এই তো গেল অ্যাসাইনমেন্টের ব্যাপার। এক একজন জাজ তিনি কিন্তু এবেলা এক ধরনের কেস শুনছেন, ওবেলা আরেক ধরনের কেস শুনছেন, এটা হতেই পারে যদি কেসের সংখ্যা বা জাজের সংখ্যা কম থাকে। আমাদের এখানে যেমন বলে যে কেসগুলো হচ্ছে বা আইন হচ্ছে সময় ও অর্থ বা খরচ সাপেক্ষ, আমেরিকা মোটেই তার ব্যতিক্রম নয়।
একটা মাইনর যে ট্রাফিক বা স্মল কেস, যেটা কাউন্টি কেস মানে স্মলার কেস, সেটাও কিন্তু কয়েকদিন থেকে কয়েক মাস সময় লেগে যেতে পারে। অর্ডিনারিলি সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস সেগুলো কিন্তু কয়েক মাস থেকে 2-3 বছর কিন্তু সময় লেগে যেতে পারে। আর সিরিয়াস ফেলনি বা মার্ডার কেস, ফেলনি মানে হচ্ছে পাবলিক মিসবিহেভিয়ার, ফেলনি ট্রিটমেন্ট মানে হচ্ছে সিরিয়াস পাবলিক মিসডিমেনিয়ার, রেপ কেসটা তার মধ্যেই পড়ে। এদের জন্য অনেক ক্ষেত্রেই 2 থেকে 5 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু ভারতের যে বিচারের যে প্রক্রিয়া, তার থেকে এটা কিন্তু অনেক বেশি দ্রুতগামী। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এখানে যেমন কথায় কথায় ডেট চাওয়া হয়, অ্যাডজার্নমেন্ট বা স্থগিতাদেশ, বা আজকে আমার এই অসুবিধা আছে, আজকে এই কোর্টে আমার মামলা আছে, অতএব আজকের দিনটা ফেরত দিন, হয়তো শুধু মামলাটাকে পিছিয়ে দেওয়ার জন্য, জানা কথা যে একবার পিছলে ওটা পিছতেই থাকে। আমেরিকাতে কিন্তু এই যে অ্যাডজার্নমেন্টের ব্যাপারটা কিন্তু খুব কঠিন। ফলে একবার যদি ডেট পড়ে, তাহলে আরেকবার ডেট চাওয়াটা বা পাওয়াটা দুটোই কিন্তু যথেষ্ট মুশকিল। আজকে যদি কেউ বলে যে কতগুলো মামলা আমেরিকাতে পড়ে রয়েছে আর কতগুলো মামলা ভারতে পড়ে রয়েছে, তা এখানে ব্যাপারটা হচ্ছে কি যে ভারতের লোক সংখ্যা যেহেতু বেশি এবং ভারতে আদালতের সংখ্যা কম, লোক আমেরিকাতে মানে মানুষের সঙ্গে আদালতের যে রেশিও, সেটা এখানে তার থেকে অনেক খারাপ অবস্থা। তার ফলে ভারতে যেখানে 5 কোটির ওপরে মামলা পড়ে রয়েছে, আমেরিকাতে সেখানে শুধুমাত্র ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে, মানে ফেডারেল মানে জাতীয় পর্যায়ে যেটা হচ্ছে, সেখানে একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে 3,98,000 কেস পড়ে রয়েছে 2025 সালে, সেটা হচ্ছে সিভিল ম্যাটারে। তাহলে এখন প্রশ্ন উঠবে যে আমেরিকাতে যে এত দ্রুত যে মামলা নিষ্পত্তি হচ্ছে, ভারতের সঙ্গে তার তফাৎ কোথায়? ভারতের সঙ্গে তার তফাৎ হচ্ছে, একটা হচ্ছে যে যেটা বললাম যে তারিখ পেতে ওখানে কোনটা হয় না, আর 2 নম্বর হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্টের সংখ্যাটা এখানকার থেকে ওখানে কিন্তু অনেক বেশি। তার ফলে কোর্টে কিন্তু যে মামলা যে একের পর এক পড়েই রয়েছে, তো পড়েই রয়েছে, 10 বছর, 20 বছর, 30 বছর, এই ধরনের ব্যাপার কিন্তু সেইভাবে হয় না। তো এইবারে এই যে ট্রায়াল কোর্ট, দুটোকেই ট্রায়াল কোর্ট বলে, কাউন্টি কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট দুটোকেই বলে ট্রায়াল কোর্ট। এই ট্রায়াল কোর্টে কি হয়? এই ট্রায়াল কোর্টে 2 ধরনের ব্যাপার হয়। একটা হচ্ছে যে প্রসিকিউটর নিজে, ক্রিমিনাল কেসে প্রসিকিউটর নিজে মামলাটাকে পরিচালনা করে, অথবা অনেক ক্ষেত্রে জুরি সিস্টেম আছে। জুরি সিস্টেম মানে কি? জুরি সিস্টেম মানে হচ্ছে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি, তারা একটা মামলা যে হিয়ারিং টিয়ারিং সব শুনে টুনে নিয়ে তারা তাদের যে অবজারভেশনটা তারা জাজের কাছে দিলেন, জাজ বা বিচারপতি সেটাকে যদি তিনি গ্রহণ করেন, তাহলে সেই অনুযায়ী তিনি তার রায় প্রদান করবেন। রায় সম্পর্কে বক্তব্য রাখার অধিকার অতি অবশ্যই জুরিদের আছে, কিন্তু রায় ঘোষণা করার অধিকার কিন্তু জুরিদের নেই। জুরিটা কি বলবে না, অপরাধ প্রমাণিত বা অপরাধ অপ্রমাণিত, অমুকে দোষী বা অভিযুক্ত ব্যক্তির কোনো দোষ নেই, এই ধরনের কথাবার্তা। তারপরে তো যেমন হয় যে সাক্ষ্য প্রমাণ, জিজ্ঞাসাবাদ, ইন্টারোগেশন, তারপরে দুপক্ষের আইনজীবীদের মধ্যে আইন নিয়ে তর্কাতর্কি,
এ সমস্ত হয়ে গেল, তথ্য প্রমাণ সাক্ষী সাবুদ সমস্ত হয়ে যাওয়ার পর বিচারপতি তার রায় ঘোষণা করেন। এইটাই হচ্ছে ট্রায়াল। এটা যদি ট্রায়াল হয়ে থাকে তাহলে তার পরবর্তী ধাপ কি? তার পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপিল। এই অ্যাপিলের যে ম্যাটার, এই অ্যাপিল ম্যাটারটা শোনা হয় ইন্টারমিডিয়েট অ্যাপেলেট কোর্ট, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এ হাই কোর্ট ইন আওয়ার সিস্টেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমেরিকাতে কিন্তু 50টা প্রদেশেই যে ইন্টারমিডিয়েট অ্যাপেলেট কোর্ট আছে তা না। কিছু কিছু স্টেট আছে যেখানে ইন্টারমিডিয়েট বা এই যে মাঝের ব্যাপারটা নেই, সরাসরি ট্রায়াল কোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কোথায় কেন কিভাবে যাচ্ছে সেটা আলোচনা করতে গেলে যেহেতু লম্বা হয়ে যাবে, অতএব সেই আলোচনার মধ্যে যাচ্ছে না। তো অ্যাপেলেট কোর্টে কি হয়? অ্যাপেলেট কোর্টে কিন্তু দেখা হয় সেখানে কিন্তু নতুন করে সাক্ষ্য তথ্য এ সমস্ত আর আনা যাবে না। অ্যাপিল যদি গৃহীত হয়, যদি বিচারপতিরা অ্যাপেলেট কোর্টের বিচারপতিরা যদি মনে করেন যে এই অ্যাপিল গ্রহণযোগ্য বিচারের জন্যে আমাদের দেশে যেটাকে বলা হয় অ্যাডমিশন স্টেজ, সেই অ্যাডমিশন স্টেজের পরীক্ষায় যদি পাস করে যায় তাহলে অ্যাপেলেট কোর্টের বিচারপতিরা বা ইন্টারমিডিয়েট কোর্টের বিচারপতিরা তখন দেখেন যে আইনগত কোনো ভুল হয়েছে কিনা জাজমেন্টে বা প্রসেসে, কোনো পদ্ধতিগত কোনো ভুলভ্রান্তি আছে কিনা, কনস্টিটিউশনাল কোনো ভায়োলেশন হয়েছে কিনা, বা কোনো রায়ের ভুল অর্থ করা হয়েছে কি না। সাক্ষীদের জেনারেলি নতুন করে কিন্তু আর পরীক্ষা করা হয় না, কিন্তু যদি প্রয়োজন হয় বিচারপতিরা কিন্তু সাক্ষীদের পুনরায় ডেকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিতে পারেন। কতদিন সময় লাগে বা সময় দেওয়া আছে ট্রায়াল কোর্ট থেকে অ্যাপেলেট কোর্টে? সাধারণত 10 থেকে 30 দিন পর্যন্ত আফটার জাজমেন্ট। এটা হচ্ছে ক্রিমিনাল কেসের জন্য 10 থেকে 30 দিন, মানে অ্যাগ্রিভ পার্টি ক্রিমিনাল কেসের জাজমেন্ট বেরোনোর 10 থেকে 30 দিনের মধ্যে তাকে অ্যাপিল করতে হবে। 10 থেকে 30 দিন কেন বললাম? এটা হচ্ছে বিভিন্ন স্টেটে কনস্টিটিউশনে বিভিন্ন ধরনের টাইম লিমিট বলে দেওয়া আছে। কোনো একটা স্টেটের যে টাইম লিমিট সেটা কিন্তু ফিক্সড, সেখানে 10 থেকে 30 দিন বলা নেই। কিন্তু একটা স্টেটে হয় 10 দিন, আরেকটা স্টেটে হয়তো 15 দিন এরকম আছে, সেই জন্য 10 থেকে 30 দিন বলা হলো। এর জন্য খরচ খরচা কি না? খরচ খরচা কিন্তু দুপক্ষেরই আছে। একটা কোর্ট ফি, ফাইলিং নোটিশ এই সমস্ত করতে হবে, তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফি আছে, আর তার সঙ্গে তো রয়েছে লয়ারের ফি। লয়ারের ফিটা যদিও কোর্টের ব্যাপার নয়, কিন্তু তাহলে তো এটা খরচ। এবং আমেরিকাতে এই আইনি খরচ কিন্তু সুবিশাল। অর্থাৎ কিনা গেলাম যে একটা মামলা করে দিয়ে বসে রইলাম, ব্যাপারটা তা না। এবং এই মামলা যদি কেউ ভুলভাবে করে এবং যদি সেই ধরনের আবেদন আসে, তাহলে হেরে যাওয়া পক্ষকে কিন্তু বিজয়ী পক্ষের সমস্ত মামলা খরচও দিয়ে দিতে হবে, সে ধরনের প্রভিশনও আছে। ফলে অর্থবল যদি সেই ধরনের না থেকে থাকে, সহজে কেউ মামলার পথ মারান না। কিন্তু ক্রিমিনাল কেসে যদি কারো অর্থাভাব, যদি সেই ধরনের গরিব কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে কিন্তু প্যানেল থেকে
আমাদের যেরকম লিগ্যাল এইড সিস্টেম আছে, তেমনি আমেরিকাতেও কিন্তু স্টেট অ্যাপয়েন্টেড অ্যাপেলেট লয়ার আছে। তারা কিন্তু বিনা পয়সায় সেই গরিব ব্যক্তিকে আইনি সহায়তা প্রদান করবেন। আবার অনেক ক্ষেত্রে জাজেরা নিজেরাও বলেন যে এর আর্থিক অবস্থা পরিপ্রেক্ষিতে এর যে সমস্ত ফি বা চার্জেস আছে সেটাকে মকুব করে দেওয়া হলো। এইবারে বিচার হয়ে যাবার পরে যে অ্যাপিলের যে আবেদনটা নিষ্পত্তি হওয়ার পরে তাতেও যদি কেউ অ্যাগ্রিভ থেকে থাকেন, তাহলে তাকে যেতে হবে স্টেট সুপ্রিম কোর্টে। স্টেট সুপ্রিম কোর্টে গেলেই কি তার মামলাটা গৃহীত হবে? এখানে যেমন মোটামুটিভাবে স্পেশাল লিভ পিটিশন থেকে শুরু করে নানা ধরনের রাস্তা আছে, যে কোনো হাইকোর্টে মামলা চলাকালীন মাঝপথে কেউ সুপ্রিম কোর্টে চলে গেল। ওখানে এই ধরনের ব্যাপারটা নেই। সুপ্রিম কোর্ট কিন্তু আগে দেখে নেবে যে এই মামলাটা তাদের শোনার জন্য উপযুক্ত কিনা, এবং আসল ঘটনাটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মামলা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়, রিফিউজ করা হয়। কি কি ব্যাপারে মামলা গ্রহণ করা হয় স্টেট সুপ্রিম কোর্টে? যদি মেজর কনস্টিটিউশনাল ইস্যু থাকে, অর্থাৎ কোনো এখনো পর্যন্ত যে ব্যাপারে কোনো জাজমেন্ট হয়নি, বা কোনো সাংবিধানিক যে ব্যাখ্যা এখানে প্রয়োজন যেটা লোয়ার কোর্ট করতে পারেনি, অথবা ফেডারেল যে ল আছে, ফেডারেল লয়ের সঙ্গে স্টেট লয়ের কোথাও কোনো বিরোধ ঘটেছে, এবং ইম্পর্টেন্ট ন্যাশনাল বা জাতীয় কোনো প্রশ্ন আছে। অর্থাৎ কিনা আমি মনে করলাম যে এটা সুপ্রিম কোর্টে নিয়ে যাই, গিয়ে এবারে বছরের পর বছর পড়ে থাক, সেটা আমেরিকাতে সম্ভব হয় না। তাহলে কি বোঝা গেল? আমেরিকার যে স্ট্রাকচার অফ জুডিশিয়ারি, সেটা হচ্ছে কাউন্টি বা ডিস্ট্রিক্ট, এই দুটোকে সম্মিলিতভাবে বলা হয় ট্রায়াল কোর্ট, এবং ট্রায়াল কোর্টের ওপরে হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাপিলেট কোর্ট, এবং তার ওপরে হচ্ছে স্টেট সুপ্রিম কোর্ট। ট্রায়াল কোর্টে প্রাথমিক বিচার হয়, ইন্টারমিডিয়েট কোর্টে তার এগেনস্টে অ্যাপিল হয়, এবং স্টেট কোর্টে মানে স্টেট সুপ্রিম কোর্টে ইম্পর্ট্যান্ট লিগাল ইস্যুস কি আছে বা না আছে সেটা কিন্তু ঠিক হয়, বা যদি সেটা বিচারপতিরা মনে করেন সেই ধরনের ইস্যু ইনভলভড আছে, তাহলেই তারা মামলাটা গ্রহণ করেন। ব্যাপারটা হচ্ছে যে কোন প্রদেশে কটা ইন্টারমিডিয়েট অ্যাপেলেট কোর্ট থাকে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট। আমাদের স্কেলে যেটা হাইকোর্ট, সেটাই হচ্ছে ওই স্টেটের জন্য একটা ইন্টারমিডিয়েট কোর্ট। ক্যালিফোর্নিয়াতে 6টা অ্যাপেলেট ডিস্ট্রিক্ট আছে। 6টা অ্যাপেলেট ডিস্ট্রিক্টের জন্য 6টা অ্যাপেলেট কোর্ট আছে, এবং প্রত্যেকটা কোর্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। টেক্সাসে 15টা কোর্ট আছে, 15টা এরকম অ্যাপিল কোর্ট আছে। স্মলার স্টেটে কিন্তু সেই ধরনের অত মামলা থাকে না, বা বিচারপতিও সেই ধরনের থাকে না। আরেকটা বলে রাখি, অ্যাপেলেট কোর্টে আমাদের এখানে যেমন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ মানে দুজনের বেঞ্চ, তারপরে কখনো কখনো 3 জনের বেঞ্চ, কখনো কখনো 5 জনের বেঞ্চ, কখনো কখনো 7 জনের বেঞ্চ, 9 জনের বেঞ্চ, কনস্টিটিউশন বেঞ্চ, ফুল বেঞ্চ, এই সমস্ত ব্যাপার আছে। অ্যাপেলেট কোর্ট বা সুপ্রিম কোর্টে ওখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবসময় 3 জন বিচারপতিকে নিয়ে মামলাগুলো শোনা হয়। তার ফলে 2 জন বিচারপতির মধ্যে যদি মতবিরোধ হয়, তাহলে তৃতীয় কোনো একজন ব্যক্তির কাছে পাঠানোর এখানে যে নিয়ম আছে,
ওখানে কিন্তু সংখ্যাধিক্যে কেউ না কেউ হয় তিনজনে একমত হবেন, তা নাহলে 1-2 রেজাল্ট হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারমিডিয়েট কোর্ট, সুপ্রিম কোর্ট এবং ট্রায়াল কোর্টের ব্যাপার। কোন কোর্টে কতজন বিচারপতি থাকেন? স্মল অ্যাপেলেট কোর্টে 5 থেকে 10 জন বিচারপতি থাকেন, কিন্তু লার্জ অ্যাপেলেট ডিস্ট্রিক্টে, মানে যেখানে আরবান, যেখানে প্রচুর মানুষ থাকেন, মামলা কখন হয়? যখন মানুষ বেশি থাকে তখন বেশি মামলা হয়। তো সেখানে 20 থেকে 60 জন পর্যন্ত বিচারপতি থাকেন। সাম appellate districts in California have more than 20 judges. Cases are usually heard not by all judges together but by a panel of 3 judges. 3 জন জাজকে নিয়ে যে প্যানেল, বেঞ্চ will be of 3 judges. কীরকম সময় লাগে? সেই একই সময় লাগে যে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ যদি ছোটোখাটো কেস হয়ে থাকে। ক্রিমিনাল কেস 2 বছর 3 বছর, সিভিল স্যুট 1 বছর থেকে 3 বছর, অ্যাপিল একটু কম সময় লাগে, সেভারাল মান্থস টু 2 ইয়ার্স, কিন্তু অ্যাপিলের খরচা ট্রায়াল কোর্টের থেকে অনেক বেশি। এখন একটা প্রশ্ন তোলা হচ্ছে যে ভারতে যে মামলা জমে, আমেরিকাতে অত মামলা জমে না কেন? তার কারণটা হচ্ছে যে শিডিউলিংটা স্ট্রিক্ট, অ্যাডজার্নমেন্ট খুব কঠোরভাবে অ্যাডজার্নমেন্টের নীতি মেনে চলা হয়। তারপরে কেস ম্যানেজমেন্ট, সেটা ওখানে খুবই স্ট্রং, এবং আউট অফ দি কোর্ট যে বিচারের যে নিষ্পত্তি করে নেওয়াটা, এটা কিন্তু আমেরিকান যে বিচার ব্যবস্থার যে চাপ, সেটা কমাতে কিন্তু সাহায্য করে। তো এইটা হচ্ছে স্টেট জুডিশিয়ারির অপারেশনাল সাইড। এটা কিন্তু আইন সংক্রান্ত কোনো ব্যাপার বলেনি, শুধুমাত্র পদ্ধতি এবং সাংগঠনিক ব্যাপারটাই শুধু বলেছি। কিন্তু এরপরে যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে কি করে এই বিচারপতিরা নিযুক্ত হন, তাদের অবসরের বয়স কত, এবং তারা কে কত টাকা বেতন পান। টাকা তো নয়, ওদের দেশে হচ্ছে ডলার। কাউন্টি বা ডিস্ট্রিক্টের যে জাজ, তিনি পান 1.5 থেকে 2.5 লাখ ডলার পার ইয়ার, অর্থাৎ কিনা বছরে 1.5 লাখ থেকে 2.5 লাখ ডলার পর্যন্ত পেতে পারেন। তার সিনিয়রিটি, অভিজ্ঞতা, এই সমস্ত ব্যাপার দেখে। ইন্টারমিডিয়েটের কোর্টের বা অ্যাপেলেট কোর্টের যে জাজ, তারা পান 2 থেকে 3 লাখ ডলার পার ইয়ার, অর্থাৎ কিনা বছরে 2 লাখ থেকে 3 লাখ ডলার। আর যে স্টেট সুপ্রিম কোর্ট, তারা পান 2.5 লাখ ডলার থেকে 3.5 লাখ ডলার। স্টেট টু স্টেট যে ব্যাপার রয়েছে, তাতে আইন অনুযায়ী এই বেতনের কিন্তু আরও পার্থক্য হতে পারে। তো এইবারে আসা যাক যে জাজেদের যে রিক্রুটমেন্ট, যেটা প্রথমে বলেছিলাম, যে কে কিভাবে, কোন লেভেলে কোন জাজ কিভাবে নিযুক্ত হন, আসুন সেটা একটু দেখে নিই। আমেরিকাতে বিচারপতিদের যে নিয়োগ বা নির্বাচন, তার জন্য কিন্তু 3টে পদ্ধতি আছে।
যেটা আমাদের এখানকার থেকে একান্তভাবেই আলাদা। কি কি পদ্ধতি? আমরা যেহেতু স্টেট জুডিশিয়ারি আজকে আলোচনা করছি, অতএব স্টেটের কথাই বলবো। স্টেটের গভর্নর তিনি সরাসরি বিচারপতিকে নিয়োগ করতে পারেন। পরবর্তীকালে আইনসভার একটা অ্যাপ্রুভালও কিছু কিছু ক্ষেত্রে লাগে, মানে কোনো কোনো স্টেটে লাগে, কোনো কোনো স্টেটে লাগে না। বিচারপতিরা যখন গভর্নরের দ্বারা অ্যাপয়েন্টেড হন সরাসরি, সেটাকে বলা হয় গুবারন্যাটোরিয়াল অ্যাপয়েন্টমেন্ট। গভর্নমেন্ট থেকে গুবারন্যাটোরিয়াল। এখানে প্রসেসটা কি না, জেনারেলি লোয়ার কোর্ট অর্থাৎ কিনা কাউন্টি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে একটা ভ্যাকান্সি তৈরি হয়েছে। সেই ভ্যাকান্সি হতে পারে রিটায়ারমেন্টের, মানে বিচারপতিদের মধ্যে কেউ রিটায়ার করতে পারেন, কেউ পদত্যাগ করতে পারেন, কারো মৃত্যু হতে পারে, অথবা কারো হয়তো টার্ম শেষ হয়ে গেছে। তখন কি করা হয়? তখন অ্যাপ্লিকেশন, গভর্নর চান যে অ্যাপ্লিকেশন, তিনি নোটিফিকেশন দিলেন যে পোস্ট খালি আছে, অ্যাপ্লিকেশন চাই। তো যেখান থেকে নমিনেশন বা অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে বার অ্যাসোসিয়েশন, পলিটিক্যাল লিডার্সরা দিতে পারেন, সিনিয়র জাজেরা দিতে পারেন, লয়াররা দিতে পারেন, নিজের দলের রাজনৈতিক যে নেটওয়ার্ক আছে সেখান থেকে আসতে পারে, লিগ্যাল অর্গানাইজেশন দিতে পারে, এবং অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেট নিজেও দিতে পারেন। এই অ্যাপ্লিকেশনগুলো আসার পরে গভর্নর দেখবেন যে ক্যান্ডিডেটদের তুল্যমূল্য বিচার করে দেখবেন লিগ্যাল এক্সপিরিয়েন্স কতটা, তারা কতটা সুনামের সঙ্গে কোথায় কীভাবে কী কাজ করেছেন, তাদের ইডিওলজি কী, তার সঙ্গে পলিটিক্যাল কম্প্যাটিবিলিটি আছে কিনা, অর্থাৎ কিনা রাজনৈতিকভাবে তিনি তার কাছাকাছি কিনা, পাবলিকের কাছে তার ইমেজ কীরকম, এবং তিনি যদি আগে কোথাও কাজ করে থাকেন তাহলে তার সেখানকার রেকর্ড কীরকম। অনেক ক্ষেত্রেই পলিটিক্যাল যে ফ্যাক্টরসের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, পার্টি লিডার, সেনেটর, লিগ্যাল অ্যাডভাইজার, ইনফ্লুয়েন্সিয়াল লয়ার, এরা কিন্তু অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে গভর্নরের যে সিদ্ধান্তকে প্রভাবিত করেন, অথবা গভর্নর স্বতঃপ্রণোদিত হয়ে তাদের কাছে পরামর্শ চাইতেও পারেন। এইবারে গভর্নর তিনি এদের মধ্যে থেকে যে ভ্যাকান্সি অনুযায়ী হিসেবে নিয়োগ করলেন। পরবর্তীকালে সেটা কিন্তু সেখানকার আইনসভাতে অনুমোদিত হবার প্রয়োজন অনেক ক্ষেত্রে থাকে, আবার অনেক ক্ষেত্রে থাকে না। তবে গভর্নরদের যে সিদ্ধান্ত সেটা অনেক ক্ষেত্রেই মেরিট, ইডিওলজি, পলিটিক্স, প্রফেশনাল, এই সমস্ত ব্যাপার দ্বারা এমনভাবে ব্যাপারটা প্রভাবিত হয় যে আমেরিকার মানুষেরা তারা মনে করেন যে একজন গভর্নর তো আফটার অল একটা পলিটিশিয়ান, তার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যতই নিরপেক্ষতার চেষ্টা করুন না কেন, তিনি রাজনৈতিক যে ব্যাপারের থেকে কিন্তু ঊর্ধ্বে উঠতে পারেন না। তা সেই জন্যে অনেক ক্ষেত্রেই যেটা করা হয়েছে যে 1940 সালে মিসৌরি প্রদেশে বা মিসৌরি স্টেটে একটা পরীক্ষামূলকভাবে নতুন সিস্টেম চালু করা হয়, সেটাকে বলা হয় মিসৌরি প্ল্যান। মিসৌরি প্ল্যান, এই মিসৌরি প্ল্যানে হচ্ছে মেরিট কাম রিটেনশন, অর্থাৎ কিনা একটা ল কমিশন থাকবে। ল কমিশন কিন্তু বিভিন্ন জায়গা থেকে ওই গভর্নর যেভাবে আবেদনপত্র পেয়েছে, ল কমিশনার সেভাবে আবেদন জোগাড় করবে বা তাদের কাছে আবেদনপত্র জমা করবে। সেইখান থেকে তারা 3টে নামকে সাজেস্ট করবেন, মানে যতগুলো ভ্যাকান্সি আছে তার থেকে 3 গুণ নাম সাজেস্ট করবেন,
পাঠাবেন গভর্নরের কাছে তার বিবেচনার জন্য, এবং গভর্নর সেইখান থেকে 3 জনকে বেছে নেবেন। তো এখানে হচ্ছে কি, গভর্নরের নিজের যে প্রভাব প্রতিপত্তি বা রাজনৈতিক যে ব্যাপারটা বা ইডিওলজিক্যাল ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু ঠিক ততটা গুরুত্ব আর পেল না, যেহেতু এখানে মধ্যেখানে একটা ল কমিশন ঢুকে গেছে। এইটা হচ্ছে মেরিট টেস্ট। তো এই মেরিট টেস্টে গভর্নর যখন নিলেন, এটা পরে কিন্তু তাকে 1 বা 2 বছর বা কোনো স্টেটে 3 বছর পর্যন্ত কিন্তু তাকে একটা ইনিশিয়াল টার্ম থাকতে হবে। এই ইনিশিয়াল টার্মের পরে তাকে কিন্তু আবার ভোটে নামতে হবে। কীরকম না, এখানে কিন্তু কেউ কারোর বিরুদ্ধে লড়ছেন না। ধরুন মিস্টার এক্স যে জাজ, তিনি তার ইনিশিয়াল যে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করেছেন, এবং জনগণের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে তাকে কি এই পদে কনফার্ম করা হবে। জনগণ যদি উত্তর দেয় ভোটের মাধ্যমে, ধরুন 100 জন ভোটার আছে, তার মধ্যে 51 জন বা তার থেকে বেশি মানুষ বলল যে এই জাজ কন্টিনিউ করুন, তাহলে তার কনফার্মেশন হল তিনি তখন ফুল টার্ম 7 থেকে 10 বছর কিন্তু তিনি সেই পদে থাকতে পারবেন, এবং তার মেয়াদ শেষ হলে আবার তাকে কিন্তু এই রিটেনশন বা রিঅ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যেতে হবে। তো এইটা হচ্ছে মিসৌরি প্ল্যান। তা অনেকে বলেছেন যে এতেও কিন্তু গভর্নরের যে রাজনৈতিক যে প্রতিপত্তি সেটাকে কিন্তু ঠেকানো যাবে না, বা জাজেরাও রাজনৈতিকভাবে প্রভাব মুক্ত হতে পারবেন না। কিন্তু আবার অনেকে এটাও বলেন যে মানুষের যে রাজনৈতিক চিন্তা যেহেতু পরিবর্তনশীল, অতএব কিছু বছর পর মানুষের রাজনৈতিক চিন্তা কোথায় যাবে সেইটার কথা ভাবলে যে ডেমোক্রেটিক যে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, সেই অ্যাকাউন্টেবিলিটির ফলে জাজ বা বিচারপতি কিন্তু রাজনৈতিক যে পক্ষপাতিত্বের ওপরে উঠবেন। তো এইখানে যে আরেকটা তৃতীয় যে পদ্ধতি আছে সেটাকে হচ্ছে সরাসরি রাজনৈতিকভাবে তারা রাজনৈতিক পথে আসবেন, তারা ভোটে নামবেন। যেভাবে আমেরিকান প্রেসিডেন্টরা ভোটে নামেন, সেভাবেই আমেরিকার বিচারপতিরাও ভোটে নামবেন, এবং তাদের পাশে বলা থাকবে মিস্টার এক্স রিপাবলিকান পার্টি, মিস্টার ওয়াই ডেমোক্রেটিক পার্টি। তারা ক্যাম্পেইন থেকে শুরু করে অর্থ সংগ্রহ বা প্রচারের কাজে যে অর্থ সংগ্রহ সবই করতে পারবেন। তো অনেকেই এই যে রাজনৈতিক চিন্তার বিরোধী, কিন্তু বিচারপতি হয়ে যাওয়ার পর তার রাজনৈতিক সত্তাটা উঠে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো একজন বিচারপতি তিনি রাজনীতিক হওয়া বা কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে গভর্নর তার দ্বারা নির্বাচিত হওয়া, দুটোর মধ্যে তফাৎ কোথায়, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমেরিকানদের মধ্যেও প্রচুর মতভেদ আছে। অতএব কোনো পদ্ধতি যে একদম পুরোপুরিভাবে সর্বস্তরের সর্ব মানুষকে যে সন্তুষ্ট করতে পেরেছে, ব্যাপারটা তা নয়। পরীক্ষা নিরীক্ষা নানা রকম চলছে, এবং দেখা যাচ্ছে যে একটা পিরিয়ডে যখন কেউ নির্বাচিত হন এই ভোটে, তার রি-ইলেকশন বা রিটেনশন বা রিঅ্যাপয়েন্টমেন্ট এইগুলোর মধ্যে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। তখন রাজনৈতিক যে প্রেক্ষাপটটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। এই ব্যাপারটাই কিন্তু বিচারপতিদেরকে রাজনীতি নিরপেক্ষ থাকতে সাহায্য করে। অতএব এই সমস্ত ক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার যে বিচার ব্যবস্থার অনেকটাই ফারাক। আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে স্টেট জুডিশিয়ারি নিয়ে। আগামী এপিসোডে ফেডারেল জুডিশিয়ারি নিয়ে আলোচনা করার ইচ্ছে রইল। যতটা সম্ভব চেষ্টা করেছি সঠিক তথ্য দেওয়ার জন্যে,
কিন্তু এর মধ্যেও ভুলভ্রান্তি হতে পারে। যদি এটাকে কেউ মানে পয়েন্ট আউট করেন তাহলে কৃতজ্ঞ থাকব, এবং এই এপিসোডটা কেমন লাগলো সেটা অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানালে, সাবস্ক্রাইব বা লাইক করলে আমি উৎসাহিত বোধ করব। এপিসোডটা এখানে শেষ করছি। নমস্কার।